নির্বাচনের প্রস্তুতি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর বৈঠক। ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত করার নির্দেশ। স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে সেনাবাহিনী। সেনাবাহিনীর তরফ থেকে বলা হয়েছে যে প্রায় 60,000-এর মতো ট্রুপস এই নির্বাচনী ডিউটিতে থাকবেন। 4টি ইস্যুতে ওয়াকআউটের পর ফের ঐক্যমত্য কমিশনের বৈঠকে বিএনপি। চাপ দিয়ে বেকায়দায় ফেলা যাবে না, মন্তব্য মির্জা ফখরুলের। আমরা অন্য কোন দেশের দিকে তাকিয়ে থাকি না। চাপ সৃষ্টি করে আমাদেরকে বেকায়দায় ফেলার জন্য সেই চেষ্টা করে কোনো লাভ হবে না। নির্বাচন বানচাল বা পিছিয়ে দেওয়ার কোনো ইচ্ছে নেই এনসিপির, বললেন নাহিদ ইসলাম। ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্যই সংস্কার চায় দল। আমরা সংস্কার চাই, বিচার চাই এবং নির্বাচন চাই এবং সর্বোপরি মানুষের ভাগ্যের পরিবর্তন চাই। মাইলস্টোন ট্র্যাজেডিতে আরও এক শিক্ষার্থীর মৃত্যু। এখনো 3 জনের অবস্থা শঙ্কাজনক। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করবে চীনা বিশেষজ্ঞ দল। 24 ঘন্টা পরও সন্ধান মেলেনি টঙ্গীতে খোলা নর্দমায় পড়ে নিখোঁজ নারীর। উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। শহীদ আবু সাইদ হত্যা মামলায় 30 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনে রাষ্ট্রপক্ষের শুনানি শেষ। কাল আসামি পক্ষের কথা শুনবে ট্রাইব্যুনাল। ডোপ টেস্টে অভিনব জালিয়াতির আশ্রয় নিচ্ছেন পেশাদার চালকরা। 3 মাসে 1300 জনের শরীরে মিলেছে মাদকের উপস্থিতি। বাড়ছে সড়ক দুর্ঘটনার ঝুঁকি, বলছেন চিকিৎসকরা। দর্শক, আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি আহমেদ রেজা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। সংসদ নির্বাচন সামনে রেখে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সেনাবাহিনীর সমন্বয় বাড়ানোর তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্বাচনের প্রস্তুতি নিয়ে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সাথে পর্যালোচনার সভায় তিনি এই তাগিদ দিয়েছেন বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। সভায় সিদ্ধান্ত হয় সেপ্টেম্বর মাস থেকে 1.5 লাখ পুলিশকে ভোটের বিষয়ে ট্রেনিং দেয়ার। উপপ্রেস সচিব আজাদ মজুমদার জানিয়েছেন, নির্বাচনের সময় ঝামেলা হতে পারে এমন এলাকা চিহ্নিত করারও নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে অন্তর্বর্তী সরকার। তারই অংশ হিসেবে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সাথে পর্যালোচনা সভা করেছেন প্রধান উপদেষ্টা। যমুনায় অনুষ্ঠিত সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা ছাড়াও সেনাবাহিনী, পুলিশ সহ বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এরপর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, প্রায় 2 ঘন্টার সভায় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সেনাবাহিনীর সমন্বয় বাড়ানোর কথা বলেছেন ডক্টর ইউনূস। এ সময় আইন প্রয়োগকারী বাহিনীকে ট্রেনিং ও তাদের দায়িত্বের বিষয়ে কিছু সিদ্ধান্ত হয়েছে বলেও জানান প্রেস সচিব। আর্মি, পুলিশ এবং গ্রাসরুটের যে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, এদের মধ্যে কোঅর্ডিনেশন বাড়ানোর কথা বারবার জোর দিয়ে বলা হয়েছে। সেপ্টেম্বর, অক্টোবর এবং নভেম্বরে 1.5 লক্ষ পুলিশের নির্বাচন বিষয়ে তাদেরকে ট্রেনিং দেওয়া হবে। সেনাবাহিনীর তরফ থেকে বলা হয়েছে যে প্রায় 60,000-এর মতো ট্রুপস এই নির্বাচনী ডিউটিতে থাকবেন। যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দলের সাথে প্রধান উপদেষ্টার সাক্ষাতে নির্বাচন, ট্যারিফ, জঙ্গি সহ বিভিন্ন ইস্যুতে কথা হয়েছে বলেও জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মিটিংয়ে ইউএস এর বাংলাদেশের যে ট্যারিফ টকস, তারপরে কাউন্টার টেরোরিজম, আমাদের ইলেকশনের প্রস্তুতি, কনসেনসাস কমিশনের যে ডায়ালগগুলো হচ্ছে সেগুলো নিয়ে কথাবার্তা হয়েছে। প্রফেসর ইউনূস পুরো ইউএস চার্জ দ্য অ্যাফেয়ার্সকে জানিয়েছেন যে বাংলাদেশ গভর্নমেন্টের, ইন্টারিম গভর্নমেন্টের টপ প্রায়োরিটি হচ্ছে কাউন্টার টেরোরিজম, এবং উনি বলেছেন টেরোরিস্টদের ব্যাপারে এই গভর্নমেন্টের 0 টলারেন্স। ব্রিফিংয়ে উপপ্রেস সচিব আজাদ মজুমদার জানান, প্রধান উপদেষ্টা ঝুঁকিপূর্ণ নির্বাচনী এলাকাগুলো চিহ্নিতের নির্দেশনাও দিয়েছেন। যে জায়গাগুলোতে সমস্যা হতে পারে বলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মনে করে, সেই স্পটগুলোকে দ্রুত আইডেন্টিফাই করার কথা বলেছেন। রদবদল হবে, কিন্তু সব জায়গাতেই রদবদল হবে এমন কোনো সিদ্ধান্ত হয় নাই। যেখানে যেখানে প্রয়োজন শুধুমাত্র সেখানেই রদবদল হবে।
ভোটের আগে গোয়েন্দা সংস্থাগুলোতে তাদের তৎপরতা জোরদারের নির্দেশও দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ইন্টেলিজেন্স এজেন্সিগুলো তাদের কাজ জোরদারভাবে করতে পারে। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। জাতীয় সনদের খসড়া সকল রাজনৈতিক দলের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। অনেকগুলো বিষয়ে ঐক্যমত্য হয়েছে। আরও কিছু বিষয়ে সমন্বিতভাবে রাজনৈতিক দলকে দেয়া হবে বলে জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে ঐক্যমত্য কমিশনের বৈঠক শেষে ব্রিফিংয়ে একথা জানিয়েছেন তিনি। বলেন, অঙ্গীকারের তালিকা দেওয়া হয়েছে, রাজনৈতিক দলগুলো চাইলে আরও সংযোজন করতে পারে। বৈঠকে 4টি সাংবিধানিক বিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগ বিষয়ে আলোচনা হয়েছে। এসব বিষয়ে কাঠামোগত বিষয়ে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। 5টি কমিশনকে আলাদাভাবে সংবিধানে সংযুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। সংবিধানের 137 অনুচ্ছেদের পক্ষে বিপুল সংখ্যক দল রয়েছে বলেও জানিয়েছেন তিনি। বলেন, তত্ত্বাবধায়ক সরকার পুনর্গঠনের ব্যাপারে দ্বিমত নেই। নিয়োগ কমিটি গঠন নিয়ে বিভিন্ন মতামত আছে, তবে বিচার বিভাগকে সম্পৃক্ত না করার ব্যাপারে প্রায় সকল দলই একমত হয়েছে বলেও জানিয়েছেন তিনি। রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় দফায় 20তম দিনের মতো আলোচনা শুরু হলে 4টি সংস্থার নিয়োগ ইস্যুতে বৈঠক থেকে ওয়াকআউট করে বিএনপি। দলগুলোকে দিয়েছি, আমরা তাদেরকে অনুরোধ করেছি যে 30শে জুলাই বুধবার দুপুর 12টার মধ্যে তাদের যদি কোনো সুপারিশ থাকে, পরামর্শ থাকে, পরিবর্তনের কথা তারা বলতে চান, সেগুলো আমাদেরকে জানানোর জন্য। আমরা আশা করছি যে এগুলোকে সমন্বিত করে টেক্সটটা ওই দিনই তৈরি করতে পারবো আমরা। জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক থেকে কিছু সময়ের জন্য ওয়াকআউট করেছে, দেশে যাতে আর কখনো স্বৈরতন্ত্রের উদ্ভব না হয়, ফ্যাসিবাদের উৎপত্তি না হয়, সেই লক্ষ্যে ঐক্যমত্য প্রতিষ্ঠার চেষ্টা চলছে। তার মধ্যে আমরা সর্বোচ্চ সহযোগিতা করে যাচ্ছি। বিএনপি কোনো দেশের উপর নির্ভরশীল নয়, একথা স্মরণ করিয়ে দিয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যত চেষ্টাই করা হোক চাপ দিয়ে বিএনপিকে বেকায়দায় ফেলা যাবে না। তিনি বলেন, জুলাই অভ্যুত্থান কেবল গুটি কয়েক ব্যক্তির নয়, সেখানে ছিল সব বয়সী মানুষের সক্রিয় অংশগ্রহণ। অন্য এক অনুষ্ঠানে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, গণতন্ত্রই সরকারের মুখ্য উদ্দেশ্য হলে নির্বাচন বিলম্বিত করার কোনো কারণ নেই। গ্রাফিতিতে ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্তাক্ত লড়াইয়ের চিত্র ফুটিয়ে তোলার চেষ্টায় বিএনপি মহাসচিব। ঢাকার 6টি এলাকায় লালকালিতে প্রতিবাদী আর দুঃসহ স্মৃতি অঙ্কনের এই উদ্যোগ জাতীয়তাবাদী যুবদলের। শাহবাগে যার উদ্বোধন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থানে শহীদ হওয়া যুবদলের 79 নেতাকর্মীকে স্মরণ করেন নেতারা। সংযত হয়ে কথা বলবেন, আমরা কিন্তু রাজনীতির মাঠ কাউকে ইজারা দেই নাই। বক্তব্যে বিএনপি মহাসচিব জুলাই অভ্যুত্থানে ছাত্রদের সাথে জনতার ঐক্যবদ্ধ অংশগ্রহণের কথা তুলে ধরেন। ডিবি কার্যালয়ে বিএনপি নেতাকর্মীদের উপর চালানো নৃশংস নিপীড়নের কথা স্মরণ করিয়ে দেন তিনি। আমাদের কোন নেতাই কিন্তু সেদিন কোনো মুচলেখা দেন নাই। আজকে পত্রপত্রিকায় ডিবি অফিসের ছবি দেখানো হয়। আমাদের যে নির্যাতিত নেতা কর্মীরা, যাদের নখ তুলে দেওয়া হয়েছিল, হাত ভেঙে দেওয়া হয়েছিল, ঝুলিয়ে পিটিয়ে মারা হয়েছিল, কই আমাদের সাংবাদিক ভাইরা তো তাদের ছবি চাবে না। কয়েকটি ছেলে, ছাত্র নয়, সেই 5 বছরের শিশু থেকে শুরু করে 90 বছরের বৃদ্ধ পর্যন্ত সেদিন এই ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে রাস্তায় নেমে এসেছিল। চাঁদাবাজির অভিযোগে বৈষম্য বিরোধী আন্দোলনের 5 নেতার গ্রেফতারের ঘটনায় উষ্মা প্রকাশ করেন মির্জা ফখরুল। বলেন, বিএনপি কোনো দেশের দিকে তাকিয়ে থাকে না। আমরা অন্য কোনো দেশের দিকে তাকিয়ে থাকি না। যারাই চেষ্টা করুন না কেন, বিভিন্ন চাপ সৃষ্টি করে আমাদেরকে বেকায়দায় ফেলার জন্য, সেই চেষ্টা করে কোনো লাভ হবে না। দেখলাম 5 জন সমন্বয়কারীকে গ্রেফতার করেছে পুলিশ। সুতরাং এত তাড়াতাড়ি যদি এই ঘটনা ঘটে, 1 বছর হয়নি, তাহলে আমাদের ভবিষ্যৎ কি? ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শফিউল বারী বাবুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে নয়াপল্টনে ছিল মিলাদ মাহফিলের আয়োজন। এ সময় বিএনপি সিনিয়র যুব মহাসচিব বলেন, মানুষের প্রত্যাশা পূরণের পরিবর্তে সরকার অনেক ক্ষেত্রেই নির্বিকার। গণতন্ত্র যাতে আর কখনোই বিঘ্নিত না হয়, রাস্তার মধ্যে মুখ থুবড়ে না পড়ে, তার জন্য
যে সংস্কারগুলো করা দরকার সেই সংস্কারের প্রতি সম্প্রতি সবাই তো জানিয়েছে, এই নিয়ে তো আর কথা বলার দরকার নেই। কিন্তু এইটার কথা বলে এটার ধোয়া তুলে নির্বাচনকে প্রলম্বিত করা গণতন্ত্রের যদি মুখ্য উদ্দেশ্য হয় তাহলে নির্বাচন বিলম্বিত হবে কেন? এ সময় দখলদার ও চাঁদাবাজদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান বিএনপি নেতারা। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। এনসিপি নির্বাচন বানচাল বা পেছানোর চেষ্টা করছে এমন প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে যা সম্পূর্ণ ভিত্তিহীন। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতেই কোটা সংস্কার আন্দোলন গণ অভ্যুত্থানে রূপ নিয়েছিল। তাই সবার চেয়ে বেশি নির্বাচন চায় এনসিপি, সেই সাথে চায় সংস্কার আর গণহত্যার বিচারও। জামালপুরে পথসভায় এমনটি বলেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। এরপর ময়মনসিংহে পদযাত্রা করে জাতীয় নাগরিক পার্টি। দেশ গড়তে জুলাই পদযাত্রার অংশ হিসেবে জেলায় জেলায় চলছে এনসিপির পদযাত্রা পথসভা। প্রান্তিক মানুষের কাছে যাচ্ছেন কেন্দ্রীয় নেতারা। দিনের শুরুতে জামালপুর ডাকবাংলোয় অভ্যুত্থানে শহীদ 11 জনের পরিবারের সাথে সাক্ষাৎ করে এনসিপি নেতারা। পরে সাংবাদিকদের সাথে প্রশ্নোত্তর পর্বে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ভোটের অনুপাতে হতে হবে সংসদের উচ্চকক্ষ, আসন অনুযায়ী নয়। এ বিষয়ে ঐকমত্য না হলে জুলাই সনদে এনসিপি স্বাক্ষর করবে কিনা সে বিষয়ে ভাববে দল। উচ্চকক্ষটা ভোটের অনুপাতে হতে হবে, পিআর অনুসারে হতে হবে, এটা আসনের অনুসারে হওয়া যাবে না। ফলে উচ্চকক্ষ আমাদের ক্ষমতার ভারসাম্য এবং জবাবদিহিতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে বিষয়ে এখনো ঐক্যমত আসেনি। সে বিষয়ে ঐক্যমত না আসলে জুলাই সনদ স্বাক্ষরিত হবে কিনা সেটা নিয়ে আমাদের সন্দেহ আছে। আমাদের জায়গা থেকে আমরা বলেছি যে এই বিষয়ে ঐক্যমত আসার পরে আমরা জুলাই সনদের বিষয়টা বিবেচনা করব। পরে শহরের তমালতলা থেকে বের হয় পদযাত্রা। বিভিন্ন সড়ক ঘুরে ফৌজদারি এলাকায় পথসভায় অংশ নিয়ে নাহিদ ইসলাম বলেন, এনসিপি নির্বাচন বানচাল বা পেছানোর চেষ্টা করছে এমন প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে যা সম্পূর্ণ ভিত্তিহীন। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতেই কোটা সংস্কার আন্দোলন গণ অভ্যুত্থানের রূপ নিয়েছিল। তাই সবার চেয়ে বেশি নির্বাচন চায় এনসিপি, সেই সাথে চায় সংস্কার আর গণহত্যার বিচারও। বিভিন্নভাবে আমাদের বিরুদ্ধে প্রোপাগান্ডা করার চেষ্টা করা হচ্ছে, আমরা নাকি নির্বাচন বানচালের চেষ্টা করছি, আমরা নাকি নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছি। আর এই গণ অভ্যুত্থান না হলে আপনারা নির্বাচনের স্বপ্নই দেখতে পারতেন না। নির্বাচন আপনাদের থেকে আমরা বেশি চাই। আমরা সংস্কার চাই, বিচার চাই এবং নির্বাচন চাই এবং সর্বোপরি মানুষের ভাগ্যের পরিবর্তন চাই। পরে গাড়ি বহন নিয়ে ময়মনসিংহে পৌঁছায় জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতারা। সেখানে শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ শেষে টাউন হল থেকে বের করা হয় পদযাত্রা। দিনের সবশেষ কর্মসূচি হিসেবে নগরীর টাউন হলে সমাবেশ করে এনসিপি। সেখানে দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, দলের নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি করলে তা মেনে নেওয়া হবে না। আমরা মুখে মুখে বলবো নতুন রাজনৈতিক বন্দোবস্ত, কিন্তু আপনি ইয়া করবেন চাঁদাবাজি, এই জিনিসগুলো কিন্তু আমরা বরদাস্ত করব না। আমাদের লক্ষ লক্ষ কর্মীর দরকার নাই, আমাদের লক্ষ লক্ষ নেতার দরকার নাই। এই চাঁদাবাজের অভয়াশ্রম এনসিপি হবে না। কাল টাঙ্গাইল ও গাজীপুরে পদযাত্রা করবে জাতীয় নাগরিক পার্টি। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। মাইলস্টোনে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় 3 জনের অবস্থা আশঙ্কাজনক আর 30 জনের অবস্থায় স্থিতিশীল। বিকেলে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন জাতীয় বার্ন ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক। এদিকে গত রাতে চিকিৎসাধীন অবস্থায় মাইলস্টোন স্কুলের শিক্ষার্থী শাহিল ফারাবি আয়ান মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 34 জনে। 21 জুলাই মাইলস্টোন স্কুলের ক্লাসরুমে বিধ্বস্ত হয় একটি যুদ্ধ বিমান। ঘটনাস্থলে প্রাণ হারান অনেকে। আহতদের ভর্তি করা হয় বিভিন্ন হাসপাতালে। রাজধানীর 3 হাসপাতালে এখন চিকিৎসা নিচ্ছেন 45 জন। জাতীয় বার্ন ইনস্টিটিউটে এখন ভর্তি আছেন 33 জন। 3 জনের অবস্থা সংকটাপন্ন। তাদের একজনকে রাখা হয়েছে লাইফ সাপোর্টে, আর বাকি 30 জনের অবস্থা উন্নতির দিকে। তবে শ্বাসনালী পুড়ে যাওয়া রোগীদের নিয়ে আছে ঝুঁকি। তাদের চিকিৎসায় বাংলাদেশি চিকিৎসকদের পাশাপাশি কাজ করছেন ভারত, চীন ও সিঙ্গাপুরের বিশেষজ্ঞ দল। বাকি আরও 3টা ক্রিটিক্যাল এবং সিভিয়ার কেস, তাদের অবনতি ঘটে নাই, মানে কোনো অবনতি ঘটে নাই, আগের মতোই আছে।
আর ইন্টারমিডিয়েট যে পেশেন্টগুলো ছিল এদের মধ্য থেকে আমরা 3 জনকে বাসায় পাঠানোর মতো অবস্থা হয়েছে। জাতীয় বার্ন ইনস্টিটিউটে এ পর্যন্ত মৃত্যু হয়েছে 18 জনের। সবশেষ নাম মাইলস্টোনের শিক্ষার্থী শাহিল ফারাবি আয়ান। গত রাতে মৃত্যু হয়েছে তার। রাতেই পরিবারের কাছে হস্তান্তর করা হয় মরদেহ। গতকাল রাত 1:45 মৃত্যুবরণ করেছে। আপনারা জানেন আমরা রাতেই ডিক্লেয়ার করেছি, আমরা তাদের প্যারেন্টসদের সঙ্গে কথা বলেছি এবং যথাসময়ে তাদের মৃতদেহকে দাফন করবার জন্য বাকি ব্যবস্থাপনা যা আমাদের পক্ষে করা সম্ভব আমরা সবই করেছি। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে 2-1 দিনের মধ্যেই 3 জনকে ছাড়পত্র দেয়া হবে। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর আকাশ প্রতিরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে ঢাকায় জঙ্গি বিমান ঘাঁটি রাখা অত্যাবশ্যক বলে মন্তব্য করেছে বাংলাদেশ বিমান বাহিনী। সংস্থাটির পরিচালনা পরিদপ্তরের পরিচালক এয়ার কমোডর শহীদুল ইসলাম এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেছেন। জানিয়েছেন দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সহায়তা করবে চীন। এদিকে ভয় শঙ্কা কাটাতে দ্রুত শিক্ষা কার্যক্রম শুরুর তাগিদ দিলেন দুর্ঘটনাস্থল দেখতে আসা অভিভাবক এবং শিক্ষার্থীরা। আরও জানাচ্ছেন আব্দুল্লাহ তুহিন। যুদ্ধবিমান দুর্ঘটনার পর থেকে প্রতিদিনই মাইলস্টোন ক্যাম্পাসে আসছে দূর দূরান্তের মানুষ। আগত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে দুর্ঘটনাস্থল। কার দোষে কিংবা অবহেলায় ঝরে গেল এতগুলো তাজা প্রাণ, সেই আলোচনায় ঘুরে ফিরে আগতদের মধ্যে। সরকার দুইটাই জানে, বিমান ট্রেডিং এটাও জানে, আবার স্কুল যেন হয়েছে সরকার এটাও জানে। আমি মনে করি এটা সরকারের একটা ব্যর্থতা, সরকার এটা সবসময় তদারকি করা উচিত। কর্তৃপক্ষ মনোযোগী স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার। শিক্ষার্থীরা বলছেন অন্য কোনো ভবনে হলেও দ্রুত ক্লাসে ফিরতে চায় তারা। আবার প্লেন এসে আবার এখানে পড়ি, এটার জন্য আমাদের ভয় করে। দ্রুত মানে স্কুলটা খুলে দিতে পারে, আমরা যেন স্কুল করতে পারি অনেক ভালো করে। তাড়াতাড়ি খুললে আমাদের মনের ভয় কেটে যাবে। স্কুলটা খুলে দিলে ওরা এদের মনের ভয়টা কাটবে আসা যাওয়ার মধ্যে। এখন তো ওরা ভীতু রয়েছে। এখানকার স্টুডেন্ট প্লাস যারা আহত স্টুডেন্ট, অনেকের যারা বার্ন হয়েছে তাদের চিকিৎসা দিচ্ছি, প্লাস এই হসপিটালের অন্য স্টুডেন্টরাও ইচ্ছা করলে চিকিৎসা নিতে পারে, প্লাস হসপিটালের স্টাফরা, টিচাররা সবাই এখানে আমাদের এই কার্যক্রমের মধ্যে থাকবে। বিমান বাহিনীর এক সংবাদ সম্মেলনে জানানো হয় নিরাপত্তার স্বার্থে রাজধানী থেকে যুদ্ধবিমান ঘাঁটি সরানোর পরিকল্পনা নেই। তাছাড়াও দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সহায়তা করবে চীন। তদন্ত কাজে সহায়তার জন্য চীনের একটি বিশেষজ্ঞ দল আসার সম্ভাবনা রয়েছে। তদন্তে আন্তর্জাতিক সহায়তা দুর্ঘটনার মূল কারণ চিহ্নিত করতে সহায়ক হবে বলে আমরা মনে করি। বাংলাদেশের আকাশ প্রতিরক্ষার জন্য, ঢাকার রাজধানীর আকাশ প্রতিরক্ষা সুনিশ্চিত করার জন্য স্ট্র্যাটেজিক এবং অপারেশনাল নেসেসিটির জন্যই রাজধানীতে বিমান ঘাঁটি অত্যাবশ্যক। অপারেশনাল এবং স্ট্র্যাটেজিক নেসেসিটির জন্য পৃথিবীর যে কোনো দেশের রাজধানীতে বিমান ঘাঁটি অত্যাবশ্যক। দুর্ঘটনার জন্য ভবন নির্মাণ নীতিমালাকে কাঠগড়ায় তোলা হচ্ছে। মাইলস্টোন অধ্যক্ষের দাবি, রাজুকের নীতি মেনেই ভবন নির্মাণ হয়েছে। শুধুমাত্র টিন শেড ছাড়া, টিন শেড করতে তো আর রাজুকের অনুমোদন লাগে না, আর সমস্ত কিছুই রাজুকের যথাযথ নিয়ম মেনে করা হয়। বেবি চকের হাইট বিবেচনা নিয়ে করা হয়েছে। যদি আপনি আমার বেশি দূরে যাওয়া দরকার, মেট্রো রেলের যে দুটো ভবন আছে আমাদের দ্বিগুণ, কাজে হাইট যদি সমস্যা হয় তাহলে প্রথম হাইটের সমস্যাটা ওইখানে হওয়ার কথা। তবে দুদিন আগে প্ল্যানার্স অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয় ভবন নির্মাণের ক্ষেত্রে রাজুকের অনুমোদন নেয়নি মাইলস্টোন কর্তৃপক্ষ। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা। 24 ঘন্টা পার হলেও গাজীপুরে খোলা নর্দমায় পড়া নিখোঁজ নারীর সন্ধান মেলেনি। বৃষ্টির পানিতে তলিয়ে থাকা ড্রেনে পড়ে যান জ্যোতি। উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল, যোগ দিয়েছে পুলিশ এবং সিটি কর্পোরেশনের কর্মীরাও। বৃষ্টির পানিতে তলিয়ে থাকা স্ল্যাববিহীন ড্রেনে পড়ে যান ফারিয়া তাসনিন জ্যোতি। এরপর থেকে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে ডুবুরিরা। 8 বছর বয়সী যমজ সন্তানের মা ফারিয়া তাসনিন জ্যোতি। স্বজনরা জানায় পরিবার নিয়ে রাজধানীর মিরপুরে থাকতেন, চাকরি করতেন একটি কোম্পানির মার্কেটিং বিভাগে। কাজের সূত্রে গতকাল টঙ্গীর হোসেন মার্কেটে যান তিনি। ফেরার পথে রাত 8টার দিকে ইম্পেরিয়াল হাসপাতালের সামনে ঘটে দুর্ঘটনা। ভিজিট করে যাওয়ার সময় এই ঘটনা ঘটেছে। আমরা তো এখনো বডি বা কোনো কিছুই হদিস পাইতেছি না ভাই। সিটি কর্পোরেশনের তো দোষ আছে এখানে অবশ্যই, আর একটা হসপিটাল কর্তৃপক্ষ যে জিনিসটা মানে তার হসপিটালের সামনে একটা মানুষ যাবে তার সেবা নেওয়ার জন্য, তারাও তো একটা মানে একটা দায়িত্ববোধ নিয়ে এই জিনিসটা তো সমাধান করতে পারতো না।
খোলা ড্রেনে তাকে পড়ে যেতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেয় আশপাশের লোকজন। নিখোঁজ নারীকে উদ্ধারের চেষ্টা করেন স্থানীয়রা। ঘণ্টাখানেক পর ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকর্মীরা। রাতভর চলে উদ্ধার অভিযান। ফায়ার সার্ভিসের 3টি ইউনিটের ডুবুরি, সিটি কর্পোরেশন ও মেট্রোপলিটন পুলিশ যৌথভাবে ড্রেনের বিভিন্ন পয়েন্টে তল্লাশি করছে। তবে এখন পর্যন্ত কেবল নিখোঁজ নারীর জুতার সন্ধান মিলেছে। ন্যারো ড্রেনের ভিতর দিয়ে প্রবেশ করে চার্জ করতে করতে আমরা এই পর্যন্ত এসেছি। আমাদের উদ্ধার কাজ চলমান আছে এবং আজকে সন্ধ্যা পর্যন্ত আমরা উদ্ধার কাজ পরিচালনা করব। আজকে সন্ধ্যার মধ্যে যদি না পাই তাহলে আগামীকাল থেকে আমরা আবার উদ্ধার কাজ পরিচালনা করব। সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় গাজীপুরের বিভিন্ন এলাকার সড়ক। এ বিষয়ে বরাবরই উদাসীন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বৃষ্টির পানিতে তলিয়ে থাকা ড্রেনে পড়া নারীকে উদ্ধারেও উদাসীনতার অভিযোগ তুলেছে স্থানীয়রা। প্রতিবাদ জানাতে রাতে মহাসড়কে বিক্ষোভও করে তারা। সাবরিনা লিজা, যমুনা নিউজ। রংপুরের সাবেক পুলিশ কমিশনারের নির্দেশ এবং চাপে 5 বার পরিবর্তন করা হয়েছিল জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের ময়না তদন্তের রিপোর্ট। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ এই হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানিতে এই তথ্য তুলে ধরেন রাষ্ট্রপক্ষের চিফ প্রসিকিউটর। কাল এ বিষয়ে আসামি পক্ষ ও স্টেট ডিফেন্সের শুনানি শুনবেন আদালত। এছাড়া আশুলিয়ায় 6 লাশ পোড়ানোর মামলার অভিযোগ গঠনের জন্য 7 আগস্ট তারিখ নির্ধারণ করা হয়েছে। ভয়শূন্য চিত্তে 2 হাত প্রসারিত করে পুলিশের গুলির সামনে দাঁড়িয়ে যাওয়া রংপুরের আবু সাঈদ হয়ে উঠেছিল জুলাই গণঅভ্যুত্থানের মুক্তির প্রতীক। হতে হয় প্রথম শহীদ। গুলি খাইছে একটা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ সেই হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি হয় সোমবার। হাজির করা হয় গ্রেফতার 6 আসামিকে। তাদের উপস্থিতিতে আদালতে অভিযোগ পড়ে শোনান চিফ প্রসিকিউটর। রাষ্ট্রপক্ষের শুনানি শেষে আদালত জানান, মঙ্গলবার শুনবেন আসামি পক্ষ ও স্টেট ডিফেন্সের বক্তব্য। পুলিশ কমিশনারের পক্ষের লোকজন উপস্থিত ছিলেন, সাচিবের একজন চিকিৎসক উপস্থিত ছিলেন, আরও অনেকে তাকেই রিপোর্ট পরিবর্তনে বাধ্য করেছেন। তিনি দ্বিতীয়বার দিয়েছেন, সেটাও গ্রহণ করা হয়নি। তৃতীয়বার দিয়েছেন, সেটাও গ্রহণ করা হয়নি। চতুর্থবার দিয়েছেন, সেটাও গ্রহণ করা হয়নি। উনি বাধ্য হয়ে পঞ্চমবার তাদের মতো করে একটা রিপোর্ট দিতে বাধ্য হয়েছিলেন। সেই ডাক্তার সাহেবকে আমরা সাক্ষী করেছিলাম, যারা বাধ্য করেছিলেন তাদেরকেও আসামি করেছি। এদিন আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ পলাতক 8 আসামির পক্ষে 2 জন স্টেট ডিফেন্স নিয়োগ দিয়েছেন ট্রাইব্যুনাল। নির্ধারণ করা হয় অভিযোগ গঠনের তারিখ। আশুলিয়ার মামলায় আজকে যেটা হয়েছে সেটা হচ্ছে পলাতক আসামিদের জন্য স্টেট ডিফেন্স নিয়োগ হয়ে আগামী 2 জন 8 জন পলাতক আসামির জন্য 2 জন স্টেট ডিফেন্স নিয়োগ করা হবে। অনারেবল ট্রাইব্যুনাল স্টেট ডিফেন্স নিয়োগ করবেন এবং চার্জের জন্য দিন ধার্য হয়েছে। এছাড়া লক্ষ্মীপুরে একটি হত্যা মামলায় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারি সহ 3 আসামিকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। 3 জনকে 1 দিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন বিচারক। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। এসি বিস্ফোরণ নয়, পরিকল্পিতভাবে রাজধানীর বিয়াম ভবনে আগুন দেয়া হয়েছিল। উদ্দেশ্য ছিল দুর্নীতির নথিপত্র পুড়িয়ে দেয়া। সেই লক্ষ্যে অফিস সহায়ক আব্দুল মালেক ও ড্রাইভার ফারুক পেট্রোল ঢেলে আগুন দেয়, কিন্তু হঠাৎ বিস্ফোরণে মারা যায় তারা। সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে এই তথ্য জানিয়েছে পিবিআই। এই ঘটনার মাস্টারমাইন্ড প্রশাসনিক কর্মকর্তা জাহিদুল ইসলাম ও তার এক সহযোগীকে গ্রেফতার করেছে তারা। গত 27 ফেব্রুয়ারি মধ্যরাতের পর বিস্ফোরণে কেঁপে ওঠে রাজধানীর হাতিরঝিলের ব্যায়াম ফাউন্ডেশনের 5ম তলা। আগুনে পুড়ে ছাই হয়ে যায় অফিসের গুরুত্বপূর্ণ নথিপত্র, আসবাবপত্র ও ইলেকট্রনিক সামগ্রী। অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন অফিস সহায়ক আব্দুল মালেক। চিকিৎসাধীন অবস্থায় মারা যান গাড়ি চালক ফারুক। নিহতের পরিবার ও সমিতির পক্ষ থেকে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয় হাতিরঝিল থানায়। তদন্তের দায়িত্ব পায় পিবিআই।
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও সিসিটিভি বিশ্লেষণে বেরিয়ে আসে এর ভয়াবহতা। গ্রেপ্তার হয় জাহিদুল ইসলাম ও আশরাফুল ইসলাম নামের দুজন। গোয়েন্দারা বলছেন, বিয়ামের প্রশাসনিক কর্মকর্তা জাহিদুল ইসলামের নির্দেশে পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছিল বিয়াম ফাউন্ডেশনে। ওই রুমটা একটি বদ্ধ রুম ছিল, এসি রুম ছিল, বদ্ধ রুম এবং স্পেসটা খুবই কম। ওখানে যখন পেট্রোল ঢালা হয়েছে, আপনারা জানেন পেট্রোলটা কিন্তু ঢালার সাথে সাথে একটু ভ্যাপার হয়ে উপরের দিকে উঠে যায়, উপরের দিকে যায় তখন উপরের দিকে জমা হয় এবং একটি হাইলি ফ্লেমেবল জিনিস। যখনই লাইটার দিয়েছে, ম্যাচ হোক বা লাইট হোক, যেহেতু দুজন মারা গেছে বলা যাচ্ছে না, যখনই আগুন দিয়েছে তখন ওইটা ব্লাস্ট করছে। যদি এসি বিস্ফোরণ হতো তাহলে এসির ইনডোর যেখানে ফিক্স করা ছিল সেটি ক্ষতিগ্রস্ত হতো। পিবিআই জানায়, জাহিদুল ইসলাম তার পরিচিত আশরাফুল ইসলামকে ব্যবহার করে পুরো ঘটনার জন্য। নথিপত্র ধ্বংস করে আর্থিক লেনদেন গোপন করাই ছিল মূল উদ্দেশ্য। এটা অনেক দিনের পরিকল্পনার অংশ। ধরেন যেদিন থেকে কোনো একটা ডিসক্রিপেন্সি উত্থাপন হয়েছে সেদিন থেকে তার মাথায় এই জিনিসটা হয়েছে, কিন্তু এই ডিসক্রিপেন্সিটা কবে কিভাবে উত্থাপন হলো এইটা আমরা ইনভেস্টিগেশন করে বের করতে পারবো যে কতটুকু সময় নিয়েছে। আর আশরাফ এবং জাহিদ একই এলাকার, একই ডিস্ট্রিক্টের, তাদের পূর্ব পরিচয় ছিল। আশরাফ ঢাকায় থাকতো, এই সুযোগটাই জাহিদ নিয়েছেন। গোয়েন্দারা জানিয়েছেন, এই ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এই ক্ষয়ক্ষতির হলে বেনিফিশিয়ারি কারা, এইটুকু যখন আমরা বের করতে পারবো তখন এর সাথে এই ঘটনার আরেকটি লিঙ্ক আমরা খুঁজে পাবো। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। চাঁদাবাজির মাধ্যমে কেউ অবৈধ সম্পদের মালিক হলে ব্যবস্থা নেবে দুর্নীতি দমন কমিশন। গুলশানের সমন্বয়ক পরিচয়ে আলোচিত চাঁদাবাজির ঘটনা নিয়ে প্রশ্নের জবাবে কথা জানিয়েছেন দুদক মহাপরিচালক। তিনি জানিয়েছেন, নির্বাচনী প্রশিক্ষণের নামে 7.5 কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক সিইসি নুরুল হুদা সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে অনুসন্ধানও শুরু করেছে দুদক। গুলশানে নারী সদস্যের বাড়িতে চাঁদাবাজির সময় হাতে নাতে গ্রেপ্তার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিটের যুগ্ম আহ্বায়ক রিয়াদ সহ 5 জন। এতে নেতৃত্ব দেওয়া রিয়াদ নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের এক দরিদ্র পরিবারের সন্তান। ধারণা করা হচ্ছে 5ই আগস্টের পর চাঁদাবাজি দুর্নীতির টাকায় গ্রামে নির্মাণ করেছেন পাকা বাড়ি, আছে দামি বাইকও। এ নিয়ে প্রশ্ন ওঠে দুদকের ব্রিফিংয়ে। মহাপরিচালক বলেন, চাঁদাবাজি দুদকের এখতিয়ারভুক্ত অপরাধ নয়, তবে এর মাধ্যমে কেউ আয়ের চেয়ে বেশি সম্পদের মালিক হলে তা খতিয়ে দেখতে পারেন তারা। চাঁদাবাজির বিষয়টা দুদকের এখতিয়ারভুক্ত নয়, তবে যদি কেউ জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জন করে থাকেন সেই বিষয়টি আমাদের এখতিয়ারভুক্ত। তো এই বিষয়ে যদি কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকে সে বিষয়ে আমাদের অনুসন্ধান করতে কোনো অসুবিধা নেই। মহাপরিচালক জানান, একাদশ জাতীয় সংসদ এবং উপজেলা পরিষদ ভোটের সময় রাষ্ট্রীয় অর্থ অপচয়ের অভিযোগ খতিয়ে দেখছে দুদক। প্রতিষ্ঠানটির অভিযোগ এর সাথে জড়িত তখনকার সিইসি নুরুল হুদা সহ কমিশনাররা। সাবেক প্রধান নির্বাচন কমিশনার, সচিব ও অন্যান্যদের বিরুদ্ধে নীতিমালা ছাড়া ভুয়া প্রশিক্ষণ দেখিয়ে বাংলাদেশ নির্বাচন কমিশনের 7,47,57,000 টাকা খরচের মাধ্যমে সরকারি অর্থের ক্ষতি সাধন সহ অন্যান্য অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে ঢাকা 16 আসনের সাবেক এমপি ইলিয়াস মোল্লা সহ গৃহায়ন কর্তৃপক্ষের 4 কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুদক। অভিযোগ, তারা 16 বছর ধরে পল্লবীতে দখল করা জমি থেকে অবৈধভাবে 37 কোটি টাকা ভাড়া আদায় করেছেন। 7 একর সরকারি জমি দীর্ঘ 16 বছর যাবত অবৈধভাবে বুক দখলে রেখে। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। নির্বাচন কমিশনে আয় ব্যয়ের হিসেব জমা দিয়েছে গণ অধিকার পরিষদ। 1 বছরে আয় 46 লাখ টাকা। নির্বাচন কমিশনের নিবন্ধন পাওয়ার পর প্রথমবার আয় ব্যয়ের হিসাব জমা দিয়েছে গণ অধিকার পরিষদ। নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের কাছে আয় ব্যয়ের হিসাব জমা দেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান। পরে তিনি সাংবাদিকদের জানান, 2024 সালে গণ অধিকার পরিষদের আয় হয়েছে 46,04,300 টাকা আর ব্যয় হয়েছে 45,96,088 টাকা। দলটির উদ্ধৃত রয়েছে 13,212 টাকা। গণ অধিকার পরিষদের দাবি ছিল, যারা মাস্তানি করেছে, যারা দশর হিসেবে কাজ করেছে, ভোট কেটেছে, যারা মানুষকে ভোট দিতে দেয়নি, মানুষের ভোটাধিকার হরণ করেছে, অর্থ পাচার করেছে, এই আওয়ামী লীগের অ্যাসোসিয়েটস কেউ আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না।
চাঁদাবাজির অভিযোগে যেই জড়িত হোক ছাড় পাবে না মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে তিনি চাঁদাবাজদের সতর্ক করেন, বলেন চাঁদাবাজ যতই প্রভাবশালী ও বড় হোক ছাড় পাবে না। এ সময় তিনি বলেন নির্বাচন সামনে রেখে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রথম ধাপের প্রশিক্ষণ শুরু হবে আগস্ট থেকে। এসপি ও ওসিদের রদবদল হবে রুটিন কর্মসূচির অংশ হিসেবে। গুলশানের কিন্তু চাঁদাবাজকে আমরা ছাড় দেই নেই, গুলশানের চাঁদাবাজকে ধরছি না, কোনো চাঁদাবাজকে ছাড় দেওয়া হবে না। সে যত বড় লোকই হোক এবং যত প্রভাবশালী হোক না কেন, তাকেই ছাড় দেওয়া হবে। পুলিশের যে ট্রেনিং, এটা আমরা অগাস্ট মাস থেকে শুরু করব। ট্রেনিংটা তো ধরো এক ব্যাচ যাবে, আরেক ব্যাচ আসবে, এক ব্যাচ যাবে, আরেক ব্যাচ আসছে ইলেকশনের আগ পর্যন্ত। চলতি বছরের প্রথম 3 মাসে ডোপ টেস্ট করাতে আসা 1300 জন গাড়ি চালকের দেহে মিলেছে মাদকের উপস্থিতি। আগারগাঁয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি থেকে মিলেছে এমন তথ্য। ডোপ টেস্টে মাদকের উপস্থিতি ধরা পড়া ঠেকাতে নানা প্রতারণার আশ্রয় নেন চালকরা। চিকিৎসকরা বলছেন চালকদের ডোপ টেস্টে জালিয়াতি হলে সড়ক দুর্ঘটনার ঝুঁকি বাড়বে। ডোপ টেস্ট করতে এসেছেন এই 4 ব্যক্তি। নমুনা দেওয়ার আগে তাদের শরীর তল্লাশি চালায় প্রতিষ্ঠানের কর্মীরা। মূত্র পরীক্ষায় মাদক ধরা পড়ার ভয়ে বাড়ি থেকে ভিন্ন পাত্রে পরিবারের অন্য সদস্যদের মূত্র এনেছেন 3 জন। একজন এনেছেন ডাবের পানি। আপনি ইউরিনটা দিবেন না কেন? আরেকজনটা কেন আনছেন সেটা বলেন। ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিনে প্রায়ই এই ধরনের জালিয়াতি ধরা পড়ে। আপনি আসছেন ডোপ টেস্ট করতে, আপনার নেশা করে কিনা আর নেশা জিনিস পকেটে নিয়ে আসছেন, ফাজলামো করেন। মাদক পরীক্ষার জন্য আসা অনেকের কাছে পাওয়া যায় মাদকও। 2022 সাল থেকে এই সেন্টারে ডোপ টেস্ট হয়। জালিয়াতির কারণে চালকদের তল্লাশি করে নমুনা নেওয়া হয়। তারা বাইরে থেকে ওইভাবে সেট আপ দিয়ে আসে যে একজন আরেকজনের ইউরিন দিবে। এই জন্য যাতে না হয়, আমাদের ওয়াশরুমের কোনো দরজা নাই, ফানির ব্যবস্থা টোটালি বন্ধ। কারণ ফানি দিলে তারা ফানি মিক্স করে, এতে স্যাম্পল ইনভ্যালিড আসে। এতে আপনার তাদেরও সমস্যা, আমাদেরও সমস্যা। তা আমরা চেষ্টা করি সর্বোচ্চভাবে যাতে সঠিকভাবে মান নিয়ন্ত্রণ করে যাতে আমরা চেষ্টা করতে পারি। সারা দেশের মধ্যে এই সেন্টারেই সবচেয়ে বেশি ডোপ টেস্ট হয়। চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত 3 মাসে 20,000-এর মতো টেস্ট হয়েছে। 1300 জনের মূত্র পরীক্ষায় ধরা পড়েছে মাদক। ড্রাইভিং করবে তার উপরে কতজন মানুষের ভাগ্য, সম্মানের সাথে বলতেছি, এবং সবার জন্য প্রযোজ্য। অনেকেই এই ড্রাগ নেয়। চালকদের নতুন ড্রাইভিং লাইসেন্স ও নবায়নের জন্য প্রয়োজন হয় ডোপ টেস্ট। এজন্য জেলা সদর হাসপাতাল এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন সহ ঢাকার 8টি প্রতিষ্ঠানের তালিকা দেয় BRTA। তবে তদারকির ব্যবস্থা না থাকায় সহজেই নেগেটিভ রিপোর্ট পেয়ে যাচ্ছেন মাদক গ্রহণকারীরা। সবার তো এই সক্ষমতা নাই। আর আমাদের হাসপাতালে যখন স্ট্রাকচার বা অর্গানোগ্রাম তৈরি করা হয়, তখন তো আসলে এই ডোপ টেস্টের ব্যাপারটা বাদ দিয়ে অর্গানোগ্রাম তৈরি করা হয়। অর্গানোগ্রামে তো রাখা হয় নাই যে ডোপ টেস্টে বা টয়লেট পাহারা দেওয়ার জন্য একজন, তাহলে 3 জনকে পদ সৃজন করতে হবে। 2022 সালের পর থেকে এ পর্যন্ত ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিনে ডোপ টেস্ট হয়েছে 3,13,000-এর বেশি। এর মধ্যে মাদক ধরা পড়েছে 17,000 নমুনায়। হাসান মিসবা, যমুনা নিউজ, ঢাকা। ত্রাণ নিয়ে রীতিমতো প্রহসন চলছে গাজাবাসীর সাথে। ইসরায়েল মানবিক বিরতি ঘোষণার পরও হামলা হয়েছে নিরাপদ ঘোষিত অঞ্চলে। প্রাণহানির শিকার অন্তত 63 ফিলিস্তিনি। পর্যাপ্ত মানবিক সহায়তা প্রবেশের কথা বললেও তা পৌঁছায়নি বেশিরভাগ অভুক্ত মানুষের কাছে। উল্টো এয়ারড্রপ পদ্ধতিতে ত্রাণ ফেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বাস্তুচ্যুতদের তাঁবু। আহত হয়েছেন অনেকেই। আকাশ থেকে ফেলা হচ্ছে ত্রাণ। জর্ডান ও সংযুক্ত আরব আমিরাতের পাঠানো ত্রাণ সংগ্রহে অভুক্ত মানুষের হুড়োহুড়ি, কাড়াকাড়ি। 22 লাখ জনগোষ্ঠীর উপত্যকায় যেখানে প্রতিটি মানুষ ক্ষুধার্ত, হাসপাতালে ধুকে ধুকে মরছে, সেখানে সামান্য এই ত্রাণ সমুদ্রে 1 ফোঁটা পানির মতো। দীর্ঘদিন পর রোববার কিছু খাদ্য সহায়তা গাজায় ঢুকলেও তা জোটেনি বেশিরভাগ মানুষের ভাগ্যে। 1 কিলো আটার জন্য ভিখারির মতো রাস্তার পাশে বসে আছি, কিন্তু আমাদের কাছে কিছুই পৌঁছায়নি। বোমা, গুলি, এখন কোনো কিছুর তোয়াক্কা করছে না গাজাবাসী। এক মুঠো খাবার এখন তাদের স্বপ্ন। অভুক্ত কঙ্কালসার সন্তানের মুখে অন্নের যোগান দিতে হাঁটতে হচ্ছে মাইলের পর মাইল।
3-4 কিলোমিটার হেঁটেছি, 15 দিনে বেশি সময় ধরে গিয়ে কিছুই পাইনি। রক্তের বিনিময়ে পাওয়া এই খাবার, মানুষ না খেয়ে বের হয় আটার সন্ধানে, পানিও জোটে না, মরে গেলে মনে হয় আমাদের রক্তও শুকিয়ে যাবে। একদিন আগেই আন্তর্জাতিক চাপে পড়ে ইসরায়েল ঘোষণা দিয়েছিল কয়েকটি অঞ্চলে দৈনিক 10 ঘন্টা বন্ধ থাকবে হামলা, সরবরাহ করা হবে ত্রাণ। কিন্তু বরাবরের মতোই ধোঁকা দিয়েছে তেল আবিব। মানবিক বিরতি কার্যকরের কয়েক ঘন্টার মধ্যেই হামলা হয়েছে নিরাপদ ঘোষিত অঞ্চলেই, ঘটেছে বড় ধরনের প্রাণহানিও। আমরা সাময়িক হামলা বন্ধের কথা শুনেছি, কিন্তু সবখানেই বোমাবর্ষণ চলছে। ত্রাণ দেওয়ার কথা বলছে, তাও দিচ্ছে না। বাস্তবে কোনো পরিবর্তনই দেখছি না। বলেছে মানবিক যুদ্ধবিরতি হবে, তেমন কিছুই তো দেখছি না। মাথার উপর দিয়ে বিমান যাচ্ছে। এয়ারড্রপ পদ্ধতিতে ত্রাণ ফেলার সময়ও হয়েছে দুর্ঘটনা। বাস্তুচ্যুতদের তাঁবুতে পড়েছে বাক্স, আহত হয়েছে কমপক্ষে 11 জন। ডরথি তাসরিন, যমুনা নিউজ। ইরান, রাশিয়া, তুরস্কের পর এবার নেদারল্যান্ডসের রাষ্ট্রীয় হুমকি তালিকায় যুক্ত হলো ইসরায়েল। নেদারল্যান্ডসের রাষ্ট্রীয় হুমকির রিপোর্ট 2025-এ তালিকাভুক্ত হয়েছে ইসরায়েল। মত প্রকাশের স্বাধীনতাকে নিয়ন্ত্রণ করে রাজনৈতিক সিদ্ধান্ত নেয়ার জন্য এই তালিকায় নাম উঠেছে ইসরায়েলের। নেদারল্যান্ডসের জাতীয় সন্ত্রাস দমন ও নিরাপত্তা সমন্বয়কারী সংস্থা এনসিটিভি এর প্রকাশিত প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। দেশটির উপর সম্ভাব্য হুমকির চিত্র তুলে ধরার পাশাপাশি অর্থনৈতিক চাপ, গুপ্তচর বৃত্তি ও সামরিক হুমকির মতো হুঁশিয়ারিও তুলে ধরা হয় এই প্রতিবেদনে। দর্শক, এই ছিল আজকের সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।